ঢাকার আকাশে বাতাসে এখন এক অদ্ভুত এবং চাপা উত্তেজনা। ক্ষমতার পালাবদল, আন্তর্জাতিক রাজনীতির দাবার চাল আর এক অদেখা স্নায়ুযুদ্ধ চলছে পর্দার আড়ালে। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে কূটনৈতিক করিডরগুলোতে কান পাতলেই শুধু একটি গুঞ্জন শোনা যাচ্ছে। চায়ের কাপে ঝড় তোলা সেই একটি মাত্র প্রশ্ন, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন? এই একটি প্রশ্নের উত্তরের উপর নির্ভর করছে পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ। যারা রাজনীতির পেছনের খেলাটা একটু গভীরভাবে বোঝেন, তারা এরই মধ্যে একটি দৃশ্যপট থেকে অনেক কিছু আঁচ করতে পেরেছেন। একটি নির্দিষ্ট মঞ্চ যেখানে পাশাপাশি দাঁড়িয়ে আছেন বাংলাদেশের বর্তমান রাজনীতির অন্যতম শীর্ষ নিয়ামক ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিশ্ববরেণ্য নোবেলজয়ী সাবেক প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই একটি ছবি বা এই একটি ফ্রেম যেন হাজারো শব্দের চেয়েও বেশি কিছু বলে দিচ্ছে। এটি কোনো সাধারণ রাজনৈতিক ফ্রেম নয়, এটি পুরো বিশ্বকে, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে দেয়া একটি প্রচ্ছন্ন বার্তা। আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা হয়তো এখনও দিবাস্বপ্নে বিভোর। তারা হয়তো হিসাব করছে বর্তমান সরকার কোনোভাবে ব্যর্থ হলেই ডিসেম্বরের দিকে পেছনের দরজা দিয়ে আবারও বাংলাদেশের ক্ষমতার মসনদে ফিরে আসবে। কিন্তু তাদের এই রাজনৈতিক অঙ্ক পুরোপুরি ভুল প্রমাণিত হতে পারে শুধুমাত্র একটি কারণে। বিশ্লেষকরা অত্যন্ত ঠান্ডা মাথায় হিসাব করে বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি শেষ পর্যন্ত রাষ্ট্রপতির মতো সাংবিধানিক শীর্ষ পদে আসীন হয়, তবে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা কেবল শূন্যই নয়, বরং তা হবে অগণিত শূন্যের সমষ্টি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক আন্তর্জাতিক লৌহবর্ম বা দেয়াল, যাকে টপকে বা পাশ কাটিয়ে কোনো পরাশক্তির পক্ষেই বাংলাদেশে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করা আর সম্ভব নয়। ভারত বা অন্য কোনো দেশ যদি মনে করে যে আবারও কোনো অরাজকতা সৃষ্টি করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করবে, তবে তাদের সামনে সবচেয়ে বড় এক দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়াবেন এই মানুষটি। ডক্টর ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ট্রল করেন বা তাকে নিয়ে যারা নেতিবাচক মন্তব্য করেন, তারা আসলে আন্তর্জাতিক রাজনীতি এবং ক্ষমতার আসল গভীরতা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখেন না। তারা জানেন না এই মানুষটির শেকড় বিশ্বের কত গভীরে প্রথিত। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা পড়াশোনা করেন, তারা খুব ভালো করেই জানেন যে এই পৃথিবীটা আসলে কারা চালায়। প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে এমন কিছু গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক বা এলিট সোসাইটি রয়েছে যারা আড়াল থেকে পুরো বিশ্বের অর্থনীতি, যুদ্ধ, শান্তি এবং ক্ষমতার পালাবদল নিয়ন্ত্রণ করে। সেই গ্লোবাল এলিট ক্লাবের সদস্য সংখ্যা বড় জোর 200 জন। আর অবাক করা বিষয় হলো, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সেই 200 জন শীর্ষ ক্ষমতাধরের একজন। তার এই গ্লোবাল নেটওয়ার্ক এবং প্রভাব এতটাই বিশাল যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়েও তিনি আন্তর্জাতিক অঙ্গনে বহুগুণে বেশি ক্ষমতাবান। নরেন্দ্র মোদী হয়তো 130 কোটি মানুষের একটি দেশের প্রধানমন্ত্রী হিসেবে অনেক ক্ষমতার অধিকারী, কিন্তু পশ্চিমা লবিতে এবং গ্লোবাল এলিটদের ড্রয়িং রুমে ডক্টর ইউনূসের যে অবাধ যাতায়াত এবং প্রভাব রয়েছে, তার সিকি ভাগও মোদীর নেই। ডক্টর ইউনূস এমন এক ক্ষমতার কেন্দ্রে অবস্থান করেন যেখান থেকে চাইলে নরেন্দ্র মোদীকেও আন্তর্জাতিক কূটনীতিতে চরম বিপাকে ফেলার ক্ষমতা তিনি রাখেন। তার এই অভাবনীয় আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ভিত্তি আসলে কোথায়? এর উত্তর লুকিয়ে আছে তার অর্জনের ঝুলিতে। পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষের বাস। আমেরিকান এবং নন আমেরিকান মিলিয়ে এই শত শত কোটি মানুষের মধ্যে মাত্র 10 জন ব্যক্তি এমন একটি বিরল রেকর্ডের অধিকারী, যা শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। এই 10 জন ব্যক্তি একই সঙ্গে নোবেল শান্তি পুরস্কার এবং যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অর্জন করেছেন। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন সেই এক্সক্লুসিভ 10 জনের এলিট ক্লাবের একজন গর্বিত সদস্য। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা, বিশ্ব ব্যাংক বা IMF এর প্রধানরা তাকে শুধু সম্মানই করেন না, বরং তাকে গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্কের এক অপরিহার্য অংশ বলে মনে করেন। তিনি যখন কোনো কথা বলেন, তখন ওয়াশিংটন থেকে শুরু করে প্যারিস পর্যন্ত সবাই সেটা পিন পতন নিরাপত্তায় মনোযোগ দিয়ে শোনেন। অনেকেই একটি মারাত্মক ভুল হিসাব কষেন। তারা মনে করেন ডক্টর ইউনূসকে হয়তো খুব সহজেই ক্ষমতার চেয়ার থেকে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু চরম বাস্তব সত্যটি হলো, প্রধান উপদেষ্টা হিসেবে তিনি যদি নিজ থেকে ক্ষমতা না ছাড়তেন, তবে পৃথিবীর কোনো পরাশক্তির সাধ্য ছিল না তাকে সেই পদ থেকে এত তাড়াতাড়ি নামানোর। তিনি নিজের ইচ্ছায়, কেবল দেশের স্বার্থে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান রেখেই এই ক্ষমতার পালা বদলে অংশ নিয়েছিলেন। তিনি যে মাপের মানুষ, যে গ্লোবাল স্ট্যাটাস তিনি ধারণ করেন,
সেখানে একটি উন্নয়নশীল দেশের প্রধান হওয়া বা রাষ্ট্রপতি হওয়া তার কাছে অত্যন্ত নগণ্য একটি বিষয়। তিনি তো সেই মানুষ যিনি বিশ্বের নীতি নির্ধারক ওই 200 জনের একজন, অথচ দেশের প্রয়োজনে মাতৃভূমির গভীর সংকটে তিনি নিজের গ্লোবাল স্ট্যাটাসকে একপাশে সরিয়ে রেখে বঙ্গভবনের দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন। এটি তার কোনো ক্ষমতা লোভ নয়, এটি তার নিখাদ দেশপ্রেম। আর ঠিক এই জায়গাটিতেই তারেক রহমান তার রাজনৈতিক জীবনের সর্বশ্রেষ্ঠ মাস্টার স্ট্রোকটি খেলেছেন। তিনি খুব ভালো করে অনুধাবন করতে পেরেছেন যে বাংলাদেশের মতো একটি ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর দেশকে যদি ভারত এবং চীনের আগ্রাসী থাবা থেকে রক্ষা করতে হয়, তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন একজন সুপার হেভিওয়েট ঢাল দরকার যাকে ভেদ করার সাহস কারো হবে না। ভারত কিংবা চীনের মতো দেশগুলো এতকাল বাংলাদেশকে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করেছে। তাদের কাছে বিগত সরকারের শীর্ষ ব্যক্তিরা ছিল নিছকই গিনিপিগ বা পরীক্ষার পাত্র ছাড়া আর কিছুই নয়। কিন্তু তারেক রহমান ডক্টর ইউনূসকে সামনে রেখে সেই পুরনো সমীকরণ পুরোপুরি উল্টে দিয়েছেন। ওয়াশিংটন ডিসির অদূরে অত্যন্ত গোপন এবং অভিজাত প্রাইভেট ক্লাবগুলোতে যেখানে বসে বিশ্বের ভাগ্য নির্ধারিত হয়, যেখানে বসে থাকা বিলিয়নিয়র এবং নীতি নির্ধারকরাও আজ বাংলাদেশের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন। তারা বুঝতে পারছেন ঢাকা এখন আর কারো হাতের পুতুল নয়। দিল্লির সাউথ ব্লকে আজ রাতের ঘুম হারাম হয়ে গেছে। ভারত এতদিন ভেবেছিল ঢাকা বুঝি চিরকাল তাদের পকেটেই থাকবে, কিন্তু তারা কল্পনাও করতে পারেনি যে ঢাকার হাতে এমন একটি তুরুপের তাস লুকিয়ে আছে যা তাদের পুরো দাবার বোর্ডটাকেই এক নিমিষে উল্টে দিতে পারে। ওয়াশিংটনের এই অভিজাত মহলে এখন একটাই আলোচনা, ইউনূস ইজ নট জাস্ট আ ম্যান, হি ইজ আন ইনস্টিটিউশন। তারা পরিষ্কার বুঝতে পারছে এই মানুষটি যদি বঙ্গভবনে বসেন তবে ওই দেশটিকে আর কেউ চোখ রাঙাতে পারবে না, না দিল্লি, না বেইজিং, কেউ না। ঢাকা এখন সরাসরি আন্তর্জাতিক রাডারে চলে এসেছে এবং তারা এখন বিশ্ব রাজনীতির বিগ লিগে খেলছে। হাজার মাইল দূরে ঢাকার আকাশে আজ ভোরের নতুন আলো ফুটতে শুরু করেছে। বঙ্গভবনের বিশাল ফটকের উপর দিয়ে বাতাসে উঠছে লাল সবুজের একটি নতুন পতাকার প্রতিচ্ছবি। এই পতাকা এখন আর কোনো অসহায় বা নতজানু রাষ্ট্রের প্রতীক নয়, এটি এখন এমন একটি দেশের প্রতীক যারা দাবার বোর্ডে বসে আছেন বিশ্বের অন্যতম সেরা এক মাস্টার মাইন্ড। একসময় যারা এই দেশটাকে গিনিপিগ ভেবে নিজেদের খেয়াল খুশি মতো কাটাছেঁড়া করতে চেয়েছিল, আজ তারা হারে হারে টের পাচ্ছে যে গিনিপিগ তারা নয়, বরং ষড়যন্ত্রকারীরা নিজেরাই আজ ফাঁদে পড়েছে। বাংলাদেশের তারুণ্যের অদম্য শক্তি, অভিজ্ঞ রাজনৈতিক প্রজ্ঞা এবং বিশ্ববরেণ্য এক রাষ্ট্রনায়কের এই নতুন মেলবন্ধন এক অদৃশ্য লৌহ প্রাচীর গড়ে তুলেছে দেশের চারদিকে। দিল্লির মসনদে আজ হয়তো দীর্ঘশ্বাস আর হতাশা, কিন্তু বাংলার আকাশে আজ এক নতুন অজেয় অহংকারের সূর্যোদয়। যে দেশ বিশ্বকে পথ দেখানোর ক্ষমতা রাখে, সে দেশ আর কখনো কারো দাসত্ব মেনে নেবে না। দর্শক, রাজনীতি, কূটনীতি আর আন্তর্জাতিক ক্ষমতার এই টানটান স্নায়ুযুদ্ধে বাংলাদেশ আজ এক অপ্রতিরোধ্য বিজয়ী। আর এই বিজয়ের মহাকাব্য তো কেবল লেখা শুরু হলো। এমনই সব অজানা রাজনৈতিক বিশ্লেষণ এবং পর্দার আড়ালের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।